সুপ্রভাত সবাইকে। আজকে আমরা যাচ্ছি আন্দুল। আন্দুলে যেতে হলে আপনারা খড়গপুরগামী যে কোনো ট্রেনই ধরতে পারেন হাওড়া স্টেশন থেকে, কিন্তু আন্দুলের বদলে আপনারা মৌরিগ্রাম নামুন। মৌরিগ্রাম থেকে আন্দুলের রাজবাড়ি যেতে অনেকটাই বেশি সুবিধা হবে আপনাদের। চলে এসেছি মৌরিগ্রামে। মৌরিগ্রামে আমাদের অপেক্ষা করছে আমাদের গাইড রক্তিম। রক্তিম আছে 1 নম্বরে। রক্তিমকে খুঁজতে খুঁজতে আমি পৌঁছে গেছিলাম রাস্তায়, এবং রাস্তায় গিয়ে দেখতে পেলাম অনেকগুলি মানুষ একত্রিত হয়ে জড়ো হয়ে আছেন, এবং তারা একটি সাপকে মেরে রেখেছেন। সাপটি প্রেগনেন্ট ছিল, গর্ভবতী, এবং তাকে মারাটা উচিত হয়নি। সেটি একটি বড় প্রকারের সাপ, সে বিষাধর ছিল না। আপনাদের এটি অনুরোধ করব যে আপনারা সাপকে মারবেন না। ব্রিজ টপকালেই আন্দুলের বাজার, এবং আন্দুলের বাজার থেকে আমরা পৌঁছে গেছিলাম রাজবাড়ি। অবশেষে আমরা বাজার টপকে দেখতে পেলাম সেই বিশাল রাজপ্রাসাদকে। পাশে থাকা সরস্বতী নদীটি এখন একটি নালায় পরিণত হয়েছে। এই সম্পূর্ণ 50 ফুট উচ্চতার ডেরেক স্থাপত্য, তার উপর 10টি স্তম্ভ রয়েছে। এখানকার রাজা রাজনারায়ণ রায় প্রায় 3 কোটি টাকা খরচা করে এই আন্দুল রাজবাড়িটি তৈরি করেন, যার নাম আনন্দমঠ। আন্দুলের ইতিহাস অনেকটাই পুরনো। আনন্দধুলি থেকে আদুল শব্দটি এসছে, এবং আদুল থেকেই আন্দুল কথাটি এসছে। পূর্ববর্তীকালে এখান থেকে সরস্বতী নদী বয়ে যেত, এখন যা সরস্বতী খালে পরিণত হয়েছে। এবং এই সরস্বতী খালের পাশেই বাসস্থান ছিল ধনী জমিদার শ্রেণীর। এখানকার ধনী জমিদার শ্রেণীর মধ্যে 4টি উল্লেখ্য। একটি হচ্ছে দত্ত চৌধুরী, একটি হচ্ছে কর রায়, একটি হচ্ছে মল্লিক পরিবার, আরেকজন হচ্ছে কুণ্ডু চৌধুরী পরিবার। প্রত্যেকটি বাড়ি আপনাদের আমরা দেখাবো। যাই হোক, আমরা প্রথমে এই আন্দুলের প্রথম রাজবাড়ি অর্থাৎ রায়করের রাজবাড়িতে আমরা গেছিলাম, এবং রায়করের রাজবাড়িতে প্রবেশ নিষিদ্ধ। এবং সামনের যে থামগুলি দেখতে পাচ্ছেন এবং যে বিশাল বড় বড় বাড়িগুলি দেখতে পাচ্ছেন, ঘরগুলি, এগুলি প্রত্যেকটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে কেউ থাকে না। এর ধারের অংশটিতে যদিও মানুষপত্র থাকে। তো পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটি অনুরোধ করব যে এটির উপর সঠিকভাবে বিবেচনা করা হোক, কারণ এটি শুধুমাত্র তাদের অংশ নয়, এটি বাংলার একটি অংশ। দরজাটি তালা দেওয়া ছিল, এবং এই তালা দেওয়া দরজার মধ্যে দিয়ে আমরা ঢুকতে পারিনি। আমরা তাই জন্য এটাকে ইগনোর করে এগিয়ে যেতে লাগলাম। যদিও আমরা 2-1 বার দেখলাম চারপাশটা কি আছে, এবং চারপাশে শুধু মদের বোতল এবং নোংরা আবর্জনাই ভর্তি ছিল। এই পরিবার সম্বন্ধে আমরা যতদূর জানলাম যে রাজপরিবারের এখনো মানুষেরা এই বাড়িতেই বাসস্থান আছে তাদের, এবং তারা বাড়ির কিছু অংশ ক্লাবকে, কিছু অংশ জিম, কিছু অংশ কারখানায় দিয়ে দিয়েছেন। এবং যে নাট মন্দির ছাড়াও বাকি বেশ কিছু অংশ, সেগুলি প্রমোটারের হাতে পড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। রাজবাড়িতে যে এরকম কোনো রাজবাড়ি তুমি দেখেছো আজ অব্দি? সৌভাগ্যবশত একটি অংশ খোলা ছিল, এবং সেই অংশে শুধুমাত্র চাকর বাকরদের স্থান, এবং এই অংশটি ভাড়া দেওয়া হয়েছে। ঢুকতেই আমরা যেটা অভ্যর্থনায় পেলাম সেটা হচ্ছে পেচ্ছাব এবং পায়খানার দুর্গন্ধ। এবং এই অংশটি যদি এত ছোট জায়গার মধ্যে এত বড় ভাবে থাকে, তাহলে আর রাজবাড়ির ভিতরে কি কি আছে আমরা সেটা ভেবেই আশ্চর্য হলাম।
এগিয়ে দেখলাম বাড়ির বেশ কিছু অংশ জিমকে ভাড়া দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সেই টাকাতে মালিকের কাছেই যায় সেই টাকাটি। এবং আরও এগিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে বাকি অংশে বেশ কিছু মানুষ তাদের বসতি স্থাপন করেছে, অর্থাৎ এরাও ভাড়া থাকে। এবং ওপারের অংশটি ভেঙে গেছে, এবং অর্থাৎ ভেঙে ফেলা হয়েছে পুরোপুরিভাবে, রাস্তা তৈরির জন্য বা যে কোনো কারণেই হোক। যদিও আমরা উঠেছিলাম সেই জায়গাটি, এবং সেখানে এখনও থাম বা বাসস্থানের যে উল্লেখ্য অবস্থান আছে, ভেঙে পড়লেও এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে সেখানে বাড়ি ছিল এবং রাজপরিবারেরই সেটি অংশ ছিল, যদিও সেটির এখনো অক্ষত অবস্থায় আছে কিছুটা হলেও। যেতে যেতে আন্দুলের রায় পরিবারের ইতিহাসটি একটু জানিয়ে দিই। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন উকিল হিসাবে যুক্ত হন রামচরণ রায়। তিনি ছিলেন হুগলির একজন বাসিন্দা। তিনি শুরুতে মাইনে পান মাত্র 20 টাকা, এবং এছাড়াও বাকি কিছু বাড়ি ভাড়া এবং পিয়ন বাবদ কিছু টাকা পেতেন। এবং কোম্পানিতে থাকাকালীন তাকে পাঠিয়ে দেওয়া হয় মুর্শিদাবাদে, এবং মুর্শিদাবাদেও তিনি কাজ করতে থাকেন, এবং এই সময় তার মাসিক মাইনে আরও বাড়তে থাকে। তিনি ফরাসি, পার্সি, ইংরেজি ভাষা জানতেন, এবং সেই সময় কোম্পানির সর্বেসর্বা ছিলেন রবার্ট ক্লাইভ, এবং তার নজরে তিনি আসেন এবং তার পদোন্নতি হয়। এই রায় পরিবারের পূর্বপুরুষ ছিলেন ভুবনেশ্বর কর, যিনি মুসলিম শাসনকালে রায় উপাধি পান, এবং তিনি শুরু করেন এই রায় বংশ। যাই হোক, 1757 সালে যখন সিরাজের সঙ্গে পলাশির যুদ্ধ হয়, তার মধ্যেখানেই সিরাজ হেরে যান, এবং ইংরেজ সেনারা সিরাজের প্রাসাদ, অস্ত্রাগার ইত্যাদি ইত্যাদি গ্রহণ করেন। এবং মুর্শিদাবাদের দেওয়ান পদে সেই সময় রয়েছেন এই রামচরণ রায়। ব্রিটিশ সরকারের বিশ্বস্ত কর্মী হওয়ায় তার কোষাগারেও বেশ কিছু সম্পত্তি সরস্বতী নদী মারফত চলে আসে আন্দুলে। পলাশির যুদ্ধের পর মুসলমানদের শাসন থেকে স্বাধীনতা লাভ করে বাংলা, এবং ইংরেজদের হাতে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের পর আমাদের বাংলার রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থার কিছু পরিবর্তন ঘটে এবং উন্নতিই ঘটে। রবার্ট ক্লাইভ যখন দ্বিতীয়বার আসেন, তখন এই রামচরণ রায়কে রাজা উপাধিতে ভূষিত করার একটি প্রস্তাব পাশ করেন, কিন্তু রামচরণ রায় তার পুত্র রামলোচন রায়কে এই উপাধিটি গ্রহণ করতে বলেন। এবং তখন দিল্লির নামেই একটি সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম, তিনি আন্দুলের রামলোচন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন। তাকে দেওয়া হয় একটি ঝালর দেওয়া পালকি এবং একটি কামান, যা এখনও অন্নপূর্ণা মন্দিরে আছে, এবং আমরা তা দেখেছি। যাই হোক, আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত জায়গায় যেখানে মোষবলি দেওয়া হতো এবং দুর্গা পুজোটি হতো। তো যত বুঝতে পেরেছি ওই বাড়িটি আর এই বাড়িটি পুরো যুক্ত ছিল। তো পরে এই পুরো বাড়িটা ভেঙে যায়, তাই তো? হ্যাঁ, মানে পার্টিশন গুলো পড়ে হয়েছে। পার্টিশন গুলো পড়ে ছিল না, একসাথে ছিল সব। আচ্ছা, এখানে রাস্তাগুলো তৈরি করেছে আশেপাশের লোকজনের যাওয়ার জন্য। মানে এরকম বেড়া দিয়ে কিছু ছিল? তোমার সময় ছিল নাকি? তুমি দেখেছো এগুলোকে ভাঙতে? আমি যখন ছিলাম তখন এসেছিলাম প্রথম, পাশের ছিল না, খোলাই ছিল। ঢুকতে নেই, ঢুকতে নেই। চলো ভিতরে ঢোকা যাক।
আগে এই অংশটা আর এই অংশ, আর এখানে মনে হয় মোষবলি হতো, এখন মোষবলি হয়। যাই হোক, আবার ইতিহাসে ফিরে আসি। 1774 সালে ওয়ারেন হেস্টিংস আসেন বাংলার গভর্নর হিসাবে এবং রামলোচনের যে রাজভক্তি তাতে খুশি হয়ে তাকে মহিষাদল মৌজার জায়গির দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে রানীর অনুরোধে এই মহিষাদলের যে জায়গিরটি পুরনো অধিপতিকেই ফিরিয়ে দেওয়া হয়। তৎকালীন যে বঙ্গ সমাজে রামলোচন এতটাই প্রভাব বিস্তার করেন যে এইখানে আন্দুল আব্দ অর্থাৎ একটি বৎসর বা সাল তৈরি হয়ে যায় তার নামে। এবং রামলোচনের মৃত্যুর পর তার পুত্র কাশীনাথ রায় এটিকে এগিয়ে নিয়ে যান। তিনিই তৈরি করেন অন্নপূর্ণা মন্দির, যা এখনও রাজবাড়ি চত্বরেই দেখতে পাওয়া যায়। যাই হোক, আমরা এই অন্নপূর্ণা মন্দির দেখতে চলে গেলাম। অন্নপূর্ণা মন্দিরটি বিকেলেই খোলা থাকে এবং সকালে শুধুমাত্র পূজার সময় খোলা থাকে। রাজবাড়ির থেকে অনেক পুরনো এই মন্দির। আমরা সেটি দেখার জন্য আপনাকে যেতে হবে রাজবাড়ির বাঁ দিকে। বাংলার গভর্নর লর্ড অকল্যান্ড রাজনারায়ণকে বাংলার রায়বাহাদুর উপাধি দেন। পরবর্তীকালে রাজনারায়ণ অপুত্রক অবস্থায় মারা যান এবং তার দুই স্ত্রী এই সমস্ত মালিকানাটি পান। কিন্তু সেখান থেকে তার বংশের এক অংশীদারের কাছে এটি চলে যায়, যারা ছিলেন মিত্র, এবং এই মিত্র থেকেই চলে আসে রায় থেকে মিত্রের বংশধরের পরিবর্তন। যখন এই সম্পূর্ণ ইতিহাস আমরা স্থানীয় লোক এবং সেই পরিবারের কিছু মানুষের থেকে আমরা জানতে পারি, তখন এগুলো আমাদের খুবই খারাপ লাগে। অর্থাৎ বাংলার একটি অন্যতম বনেদি পরিবারের এরকম অবস্থা হয়েছিল যে তারা অপুত্রক অবস্থায় এই পরিবারের সমাপ্তি ঘটে। এছাড়া এই রাজ পরিবারের বেশ কিছু অংশ, এগুলি দেখতে পাচ্ছেন শতদল ইনস্টিটিউশন, বিভিন্ন বিভিন্ন জায়গায় ভাড়া দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো খুবই শোচনীয় এবং খারাপ। অন্নপূর্ণা দেবীর মন্দিরে ঢুকতেই আমরা দেখতে পেলাম সেই বিখ্যাত কামানটি, যেটি দিল্লি থেকে আনা হয়েছিল, এবং দুপাশেই ছিল শিবের মন্দির, এবং সোজা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হলো অন্নপূর্ণা মন্দির, এবং অন্নপূর্ণা মন্দিরের ভিতরেই রয়েছে বিখ্যাত সেই পালকিটি। তো এই যে বাড়ি, এই যে এখানের যে দরজাগুলো দেখতে পাচ্ছ, এই দরজার সঙ্গে রাজবাড়ির যুক্ত ছিল, এই রাজবাড়ি যুক্ত ছিল। পরে এই রাজবাড়িগুলি থেকে দরজাগুলি ভেঙে দেওয়া হয় যাতে মাঝখানে রাস্তা তৈরি করা যেতে পারে। যতদূর ইতিহাস বই থেকে আমরা পড়েছি, কৃষ্ণ রায় এই মন্দিরটি স্থাপনা করেন, কিন্তু এখানে লেখা আছে রাজনারায়ণ রায় মন্দিরটি স্থাপনা করেছেন মহাবিষ্ণু সংক্রান্তির দিন, বাংলায় 1251 সালে। তো আমাদের দেখা হয়ে গেল অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার রাস্তাটা আসলে এইখানে কোথাও ছিল। এই যে অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার রাস্তাটা ছিল এখান দিয়ে, এইখান দিয়ে কোথাও অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার রাস্তা ছিল, যেটা এখন বন্ধ হয়ে গেছে।
অনেক কিছু এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং অনেক পাটাতনও ভেঙে ফেলা হয়েছে। এইখানে যে পাটাতন গুলো, এই বাড়ি থেকে আরেকটা বাড়ি এখানে লাগোয়া ছিল খুব সম্ভবত। এটা এখানে একটা বাড়ি ছিল তো, এটা পুরনো বাড়ি তো। এটা রাজবাড়িরই একটা অংশ ছিল যেটা ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে। এরপরে আমরা চলে গেছিলাম কুন্ডু চৌধুরীর বাড়িতে। এনাদের সর্বমোট 5টি বাড়ি এবং 5টি দালান। প্রথম দালানটিতে আমরা ঢুকেছিলাম এবং অভ্যর্থনায় যিনি ছিলেন তিনি এই বাড়িরই স্ত্রী। তিনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন, কেন এখানে ভিডিও করতে আসছো, কি করছো? তো আমরা বলেছিলাম সাধারণ আমরা ভিডিওই শুধুমাত্র করি এবং আমরা শুধুমাত্র একটি ভিডিও করেই চলে যাব। পরবর্তীকালে এই বাড়ির আরেকজন স্ত্রী এখানে আসেন এবং আমাদের এই অনুমতিটি দেন যাতে আমরা ভিডিও করতে পারি, কারণ আমরা তো উপরে কোথাও উঠিনি, আমরা শুধুমাত্র ঠাকুর দালানটিতেই ঘুরবো বলেছিলাম। তাই জন্য তিনি অনুমতি দেন এবং আমরা ভিডিওটি করতে পারি। আপনাদের কি পুজো হয়? ও এখনো তৈরি হচ্ছে? পুজো তো আর কদিন বাকি। আচ্ছা, ও দুর্গা হয়নি, এটা হচ্ছে অন্য কোনো ঠাকুর পুজো হচ্ছে। হ্যাঁ, এটা তো শিব পার্বতীর মতো। শিব পার্বতী তো লাগে। মানে এটা হচ্ছে জমিদার বাড়ি, ওদিকটাও জমিদার বাড়ি ছিল, ভেঙে দেওয়া আছে। মানে ওটা যুক্ত ছিল কি বাড়িটা? আগে ছিল, সে আমার বিয়ের আগে কত বছর আগে ছিল, এখন ওসব কিছু নেই। এই ওপর ঘরগুলো ব্যবহার হয় নাকি? আমার পুজোর সময় ব্যবহার হয়। ওই জন্য রং আছে। হ্যাঁ, না প্রতি বছর এমনিতেই রং। হ্যাঁ, মানে আমি ওই পাশেরটা দেখেছিলাম, এই দিকটায় আমি আগে ঢুকিনি। তা হ্যাঁ, ওটা তো মানে রাস্তা দিয়ে যাতায়াতের পথে যেটুকু দেখা যায়। আর এটা আমাদের নিজেদের মধ্যে মানে ওই মানে আপনারা থাকেন এখানে প্লাস আমরা এখানে থাকতে পারবো না। এখানে কাজের লোক থাকে, ঠাকুর বাড়ির লোক থাকে যারা কাজ। আপনারা থাকেন কোথায়? আমরা ভেতরে থাকি। ভেতরে বলতে মানে? আরে বাবা আসল, ভেতরে। আরে তুমি শ্রীরামপুরে দেখোনি, আসল এটা হচ্ছে নাট বাড়ি, থাকার বাড়ি অন্য কিছু একটা হয়, থাকার বাড়ি অন্য। সেটা আরো বড় হয়। আর না যে যারা আছে, যে যার ভেঙে গেছে করে নিয়েছে, এরকম হয়েছে। আমি শ্রীরামপুরের বাড়িতে গেছিলাম। আসলে শ্রীরামপুরের রাজবাড়ি যেটা বলা হয়, অত বড় বাড়িটা হচ্ছে বাড়ি নয়, ওটা হচ্ছে ঠাকুর ঘর। আর অ্যাকচুয়াল যে রাজবাড়িটা, হ্যাঁ তাই দেখছি, এটাও তো ঠাকুর নাট মন্দিরে নাকি জমিদাররা থাকতেন না, অন্য কোথাও থাকতেন। ভেতরে সব বাড়ি আছে, ভেতরে অনেক বাড়ি আছে, সেগুলো কোথাও ভেঙে গেছে, কোথাও আধ ভাঙা হয়ে আছে, এইরকম হয়ে আছে। সরকার এটা কিছু করছে না। না, সরকারকে আমরা দেবো না, আমরা নিজেরাই করছি। যতদিন হয় এভাবে সরকারকে দিয়ে দিলে তো সরকারই সব লুটে খায়। আর আমাদের তো, আমরা যে পরিশ্রম করে এত সব করছি, আমাদের নিজেদেরই ইসে করছি। সরকারের ব্যাপারটা আমি বলতে পারবো না। আরে বাহ, এটা তো একটা দারুণ ছবি আসবে। দাঁড়া, কি সুন্দর পেছনে ভিন্টেজ বাড়ি। এই দেখো, দেখেছো যাওয়ার রাস্তা ছিল। দাও 1 সেকেন্ড, ওকে আমি ঢুকবো। দেখেছো, ঠিক যাওয়ার রাস্তা ছিল। রাস্তা এখন যাতায়াত করতে পারে না।
এইটা হচ্ছে জমিদার বাড়ি আর এটা হচ্ছে নাট মন্দির। না এটা ওই যে আরেক পাশের বাড়ি বললো না, হ্যাঁ। এটা বোধহয় সেই বাড়ি। আর এইগুলো হচ্ছে মনে হয় যাওয়ার রাস্তা ছিল হতে পারে। বেলা। এই বাড়িটার মানে পুরনো, এইখানটা এটা সবই একসাথে 5টা বাড়ি আছে, একসাথেই তো রয়েছে। সব ভেঙে গেছে। আপনি কি সেই অংশীদার? ও, আপনারা সরকারের সঙ্গে যুক্ত হয়ে কিছুটা এটাকে বানিয়ে ফেলছেন না কেন তাহলে? মানে আরো বেশি করে তাহলে এই জায়গাটা- সংরক্ষণ করতে সুবিধা হতো। সরকার একটা এসেছিল দুর্গাপুজোর ব্যাপারে, সারা পশ্চিমবঙ্গব্যাপী ওরা একটা সার্ভে করছিল, তারা দুর্গাপুজো করতে পারে না পারে। এইটা হচ্ছে এই ভাঙা স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সব থেকে পুরনো কুণ্ডু বাড়ি। চৌধুরী যখন উপাধি তারা লাভও করেনি তারও আগের এই বাড়ি। এই স্তম্ভগুলি বলে যায় আমাদের ইতিহাসের কথা। পরবর্তীকালে যখন চৌধুরী উপাধি এরা লাভ করেন তখন এনারা এই বাড়িগুলি তৈরি করেন। এরপরে আমরা চলে গেছিলাম সর্বপ্রথম কুণ্ডু পরিবারের বাড়িতে, যেখানে সব থেকে বেশি ভাস্কর শৈলী অবস্থিত। রক্তিম, ওইটার একটা ছবি তুলে নিও তো। হ্যাঁ, দ্য ভিক্টোরিয়ান স্টাইল। অনেকবার অনুনয় বিনয় করার পরেও ওনারা ঢুকতে দেননি। নিচে বসে থাকা চায়ের দোকানের মালিক আমাদের বললেন ওনাদের টাকা দিতে হবে, তবেই উনি ভিতরে ঢুকে ভিডিও করতে দিতে পারেন। উনি তাতে কোনো অভিযোগও করেননি, উনি সামনেই দাঁড়িয়েছিলেন এবং ওনার স্ত্রীও সামনেই দাঁড়িয়েছিল। যাই হোক, আমরা টাকা তো দিতাম না, আমরা ভিতরে ঢুকে 5 মিনিটের ভিডিও একটা করতাম, করে চলে আসতাম। তাই জন্য আমরা ওনাকে বেশি গ্রাহ্য করিনি, না আমরা ভিতরে ঢুকেছি, আমরা বাইরে থেকেই জিনিসটা দেখেছি এবং চলে এসেছি। যদিও এর পাশে থাকা একটি ভগ্নপ্রায় কুণ্ডু পরিবারের বাড়িতে আমরা ঢুকেছিলাম। দেখতেই পাচ্ছেন এক সময় এটি মহিলাদের চান এবং পুরুষদের চান এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হতো এবং মানুষেরাও থাকতো যতদূর বোঝা যাচ্ছে। কিন্তু এখন মানুষেরা এখানে পেচ্ছাপ, পায়খানা ইত্যাদি করে যায়। যদিও তারা অর্থাৎ কুণ্ডু পরিবারের মানুষেরা কাউকে এখানে ঢুকতে দিতে পছন্দ করেন না, কেন জানি না, ওনার কি অসুবিধা আছে। যাই হোক, আমি ঢুকেছিলাম এবং এখানে অনেকেই থাকে যতদূর দেখতে পেলাম, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। এবং একটি অন্ধকার গলির মধ্যে দিয়ে আমি যখন দেখলাম যে বেশ কিছু ছোট ছোট ঘর আছে, তখন আমারও কৌতূহল জাগলো যে ভিতরে কি আছে সেটা দেখা উচিত। এবং সেটি দেখার জন্য আমি পাশে থাকা একটি গলি দিয়ে ঢোকার চেষ্টা করলাম। সেই গলি দিয়ে যখন আমি ঢুকলাম তখন দেখতে পেলাম সামনে থাকা একটি কুয়ো এবং বেশ কিছু পুরনো থামে মোড়া একটি বাড়ি। যদিও সেখানে কেউই থাকে না, পুরোটাই শ্যাতলা এবং শ্যাওলা জর্জরিত। এবার চলে এসেছি সিমাফোর টাওয়ারে। কথিত আছে এই সিমাফোর টাওয়ারটি মুঘল আমলেরও আগে তৈরি। এখান থেকে কথার বিনিময় এবং আদান প্রদান হতো। বাপরে, সাফ করেছে ভিতরে। ভিতরে ঢোকার জায়গাটাকে পেচ্ছাপ করে রেখেছে, ভাবো।
তো এবার আমরা চলে আসছি আন্দুলের বিখ্যাত পেটাই পরোটা খেতে। চলো বসা যাক। রকিম, এখনো পর্যন্ত কেমন লাগলো কুন্ডু চৌধুরী বাড়ি? কুন্ডু চৌধুরী বাড়িটা ঢুকতে দিলে ভালো লাগতো। ঠিক। আরে আমি কত খাবে তুমি বলো? 200? আমি তো একটা বললাম, তাহলে 100 করে 2 জায়গায় দিয়ে 100 করে 2 জায়গায় আমরা চলে এসেছি। আচ্ছা কত করে? 20 টাকা করে, 116 টাকা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো আমরা আন্দুলের কুন্ডু চৌধুরী বাড়ি একটা বাড়ি ঢুকেছিলাম, ঢুকে সেখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এখন দেখলাম, দারুণ দারুণ ছবি এসছে। সেই ভদ্রমহিলাও বেশ ভালো কথাবার্তা বললেন, কিন্তু তার বাকি শরীরটা হচ্ছেন একেবারে খাটাস। তারা না তাদের বাড়িতে ঢুকতে দেবে, না তারা কথা বলবে। যাই হোক, এদের কারণেই আর লোকেরা আজকাল এদেরকে পাত্তা দেয় না, আর হেরিটেজ বাড়িগুলো এইভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে এদের অ্যাটিটিউড প্রবলেমের জন্য। আর দ্বিতীয় কুন্ডু চৌধুরী বাড়ি, দ্বিতীয়ত আরোই বাড়ি। ওটা সব থেকে সুন্দর ছিল দেখতে কুন্ডু চৌধুরী বাড়িটা, সেটাই আমরা ঢুকতে পারিনি। এখন আমরা এসেছি রক্তিমের বিখ্যাত, রক্তিমের ফেভারিট পেটাই পরোটার দোকানে। পেটাই পরোটা খাওয়ার পর আমরা তারপর কোথায় যাবো? জায়গাটার নাম ভুলে গেছি, গঙ্গার ধারে। জায়গাটা ভালো, পেটাই পরোটা খাওয়ার পর মন্দির আছে। তুমি বললে কি এটা মোহনা না কি আছে? মোহনার মতো। রক্তিম এতক্ষণ বলছিল যে নাকি ও একদম ময়দা খায় না, কিচ্ছু খায় না, মোটামুটি 300 গ্রাম পরোটা খেয়ে নিয়েছে। তুমি তো খাইয়ে দিলে, তুমি খেতে বাধ্য করলে। এটা কি 4G পরোটা না 5G পরোটা? এটা 3G পরোটা। এটা আমরা না, এটা সীমা 4G পরোটা। এটা সীমা 4G পরোটা, সীমা টাওয়ারের সামনে আছে। পরোটা খাওয়া হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি রায়বাড়ি। পৌঁছে গেছি রায়বাড়ি, দেখা যাক কি আছে। এটা রায়বাড়ি না? জল কত উঠে গেছে জানো তো? ভিতরে ঢোকা যাবে দাদা? এটাও কি জমিদার বাড়ি? আচ্ছা, আমরা বেহালা থেকে এসেছি। ওখানে সবাই বলছিল রায়বাড়িতে, এখানে এসেছো এখন রায়বাড়িটা একবার ঘুরে যাও, তাই জন্যই। এটাই জমিদার বাড়ি না? এটা তো জমিদার বাড়ি মনে হচ্ছে নাট মন্দির। হ্যাঁ, আর বাড়িটা কোনটা? ও হ্যাঁ, আমি বেহালা, আমার বেহালা।
এটা মানে পার্সোনাল কোনো ছবি? এমনি এই ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে। এই এটা খুব তারপর ওই এইটা সাজিয়ে রাখা হয়েছে, কুন্ডু রাজবাড়িটা পুরো ভেঙে পড়েছে। এসো রক্ত, এইটা হচ্ছে বাড়িটা। ও, আগে আমি ভাবতাম যে মনে হয় যেটা হচ্ছে নাট মন্দির সেটাই মনে হয় বাড়ি হয়, তো তারপর আমাকে শ্রীরামপুরে গিয়ে আমি জানতে পারলাম যে না, আসলে যেটা এখানে নাট মন্দির সেখানে কেউ থাকাই উচিত নয়, সেখানে জমিদাররা থাকতো না। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে সদর বাড়ি। আপনি জমিদার বাড়িরই? ঠিক আছে। আমাদের বাড়িটা হচ্ছে পিছন সবাই। তো আপনি হচ্ছে ওই রায়বাড়ির অংশ, তাই তো? নাম? অনির্বাণ রায়। ধন্যবাদ। আপনি সাজিয়ে রেখেছেন, যাক এইটা ভালো। আপনি সাজিয়ে রেখেছেন। যতটা কুন্ডু বাড়িতে গেছিলাম, একদম মানে কি বলবো পুরো ভেঙে পড়েছে। হ্যাঁ, আর আন্দুল রাজবাড়ির অবস্থা তো ভয়াবহ। বাড়ি তো নেই কিছু, শুধু সামনে। হ্যাঁ, ওটাই সামনেটাই আছে। পিছনটা ছিল ওই যে পিছনে যে বাজার, বাজার অব্দি পুরো ছিল। পুরো প্রায় ওটা ভাঙতে এখন তো সামনের পোর্শনটা রয়েছে অল্প। আরে এখানে যে সিমাফোর টাওয়ারটা আছে, ওর সাথে কানেক্টেড কোন টাওয়ার ছিল? ওখানে বললো যে নাকি ওই রাজবাড়ি থেকে নাকি একটা টাওয়ার দেখা যেত, সীমাফোরটা। মানে আমার এটা শোনা কথা যে গঙ্গা, হ্যাঁ, গঙ্গাটা এখানেই ছিল, সেটা সরতে চলে গেছে ওখানে বহু বছর আগে। এই যখন বর্গিটা যখন আসতো তখন সেটা দিয়ে সব পুরো অ্যালার্ট করে আচ্ছা, এবার সেটা ওখানে চলে গেছে, যেমন সরস্বতী নদীটা এখানে ছেড়ে গেছে। ওটা আরো উঁচু ছিল, এখন ওটা যেত সিঁড়ি ছিল ভেতর দিয়ে রাজবাড়ি। আমার একটা ছবি তুলে দাও তো। আমার হাতে যদি এরকম কিছু থাকতো আমি তো সবাইকে বলতাম। স্ক্র্যাচ তৈরি করে থাকতে পারলে তাও কিছু একটা আছে, যেমন এই যে জামা মসজিদ মসজিদে। এবার আমরা যাচ্ছি রায়গঞ্জের জমিদার বাড়িতে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। বাড়ির সামনে এরকম একটা ছোট দিঘি, তার সামনে নদী। এটা দিঘি ছিল না কোনো এক সময়, এখন তো এত ছোট হয়ে গেছে। তো সেই ছোটবেলায় যেরকম এটা বাইরে থেকে ছবি তুলে দাও। ঠিক রায়গঞ্জের থেকে একটু এগিয়ে এলেই, মোহনার একটু আগে, এই জমিদার বাড়ি পাওয়া যাবে। তো জমিদার বাড়ি নয়, সবসময় মনে রাখবে যেখানে পুজো হয় সেটা জমিদার বাড়ি নয়, সেটা হচ্ছে নাট মন্দির। তো আমরা নাট মন্দিরে আছি, জমিদার বাড়ি এটা নয়। খুবই সুন্দর কন্ডিশনে রেখে দিয়েছে। আর ছবিগুলো আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে, যত ছবি তোলা হচ্ছে সেগুলো আমার ইনস্টাগ্রামে আছে। আর এবার আমরা যাব, জমিদার বাড়ি দেখা হয়ে গেছে। জমিদার বাড়ি দেখা হয়ে যাওয়ার পর, অর্থাৎ জমিদার বাড়ির নাট মন্দির দেখার পরে আমরা যাচ্ছি মোহনায়। মোহনা থেকে আমরা আর কোথায় যাওয়া যায় দেখা যাক।
রাধা গোবিন্দ জিউয়ের মন্দির একটা আমাদের বেহালাতেও আছে। এটার কথা এইটা হ্যাঁ তো এখানে রাখি। এখানে তোমার ভালো লাগে আসতে? জায়গাটা ভালো তো। মা বলেছে ভ্যান এখানে আমরা যাবো, ও এটা নিয়ে পেছনে পেছনে চলে চলে যাবে। তোমার একটা সিসি ঢাক না নেই তো? এটা হচ্ছে মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েলের যে তেলের ডিপো। হ্যাঁ তোমার ওই খড়গপুর ওই দিক থেকে পাইপের লাইন করা আছে। আচ্ছা এখান থেকে তেল তোমার এয়ারপোর্টে যায় গাড়িতে করে। আবাদায় লাইন মানে এখন শালিমার থেকে হ্যাঁ সমস্ত মালবাহী ট্রেনগুলোকে আবাদায় পাঠিয়ে দেয়, কারণ এখন সাঁতরাগাছির অল্টারনেট স্টেশন হিসেবে শালিমার